দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকা একটা দল। 11 সালে তৃণমূল জিতেছে, বামফ্রন্ট পরাজিত হয়েছে। দ্যাট ওয়াজ নট এ আনফেয়ার ভোট। এবারের যে লড়াই, সে লড়াইটাও তৃণমূল বনাম বিজেপির লড়াই না, তৃণমূল বনাম সিপিএম এর লড়াই না। লড়াইটা হচ্ছে এই যে তৃণমূল বারংবার বলে, ইভেন আপনার জেলা থেকে এক নেতা তৃণমূলে গেছে, সেও আমার এই শোতেই বলে গেছে যে সিপিএম নাকি ভোটটা ট্রান্সফার করে দিয়েছে বিজেপির কাছে। কিছু রাজনীতি সম্পর্কে জানে না তাই বলে। বাম কংগ্রেস জোটে জট, বাম কংগ্রেস জোট হয়ে গিয়েও হচ্ছে না। বাম কংগ্রেস জোট একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। বামফ্রন্টের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। কি সমস্যা হবে সেখানে? কি সিট অ্যাডজাস্টমেন্টের সমস্যা? আপনার কি সঠিক সংখ্যায় সিট ছাড়তে রাজি হননি, নাকি অন্যরকম কিছু? পশ্চিমবাংলায় বামফ্রন্ট, ইট ইজ মোর দ্যান এ ফ্রন্ট। পশ্চিমবাংলায় তৃণমূলকে ঠেকাতে পারে বামপন্থীরা, নো আদার এলস। তৃণমূল হারলো, আপনি লিখে রাখুন, 3 মাসে বেশি সময় লাগবে না, পশ্চিমবাংলায় তৃণমূল দলটা উঠে যাবে। মানুষ তার জীবন অভিজ্ঞতার থেকে বুঝছে এবং বুঝছে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন আপনি? মানুষ ভাবছে আমার পরের প্রজন্মর কি হবে। একটা প্রজন্ম কার্যত পঙ্গু করে দেওয়া হচ্ছে। সংসারটা চালাতে পারছে না, ছেলে মেয়ের দিকে তাকাতে পারছে না। আমাদের কোনো দাম আছে? আমার সংখ্যাটা চলবে কি করে? যারা মমতা ব্যানার্জির মধ্যে লেনিন খুঁজছিলেন, তারা এখন কখনো প্রকাশ্যে অথবা কখনো প্রকাশ্যে না বলতে পারলে নিজেদের মধ্যে বলছেন কি সর্বনাশ করে ফেলেছি। আজকের অতিথি সুজন চক্রবর্তী, একদা সংসদ, বিধায়ক এবং বাম পরিষদীয় দলের নেতা। অত্যন্ত ডাউন টু আর্থ একজন মানুষ। সুজনবাবুর সাথে একটা দারুণ আলোচনা হলো বামপন্থা নিয়ে। আলোচনা হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিআইএম নেতা হিসাবে তিনি কিভাবে অবজার্ভ করছেন সেটা নিয়ে, তাদের পলিটিক্যাল চ্যালেঞ্জ নিয়ে এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান শুরু করব। তবে স্পন্সর বিরিয়ানিজমকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাই, কারণ আজকের এপিসোড স্পন্সর করার জন্য আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড এই বিরিয়ানিজম। আপনারা যারা বিরিয়ানি লাভার তারা শ্রীরামপুর আসতে পারেন। শ্রীরামপুরে একটা 5তলা আউটলেট রয়েছে বিরিয়ানিজমের, এবং মাহেশেও ফ্রি কার পার্কিং সহ একটি আউটলেট রয়েছে বিরিয়ানিজমের। ডেফিনেটলি যারা খাদ্যপ্রেমী মানুষ তাদেরকে বিরিয়ানিজমে আহ্বান রইল। আমি বিরিয়ানিজমের যাবতীয় তথ্য ডেসক্রিপশানে লিঙ্ক হিসাবে দিয়ে দিচ্ছি। এবার বামপন্থী নেতা সুজন চক্রবর্তীর সাথে আমি অরিজিৎ চক্রবর্তী একটু আড্ডায় যাওয়া যাক। সামনে ভোট, ব্যস্ততা আসছে, কেমন সময়টা কাটছে? আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সারা বছরই যেহেতু আমরা কাজের মধ্যে থাকি, ফলে সারা বছর ব্যস্ততা থাকে। এখনো ব্যস্ততা। সারা বছর কাজের প্যাটার্ন একরকম থাকে, এখন কাজের প্যাটার্নটা খানিকটা চেঞ্জ হবে। যদি এমনটা হতো যে শুধু ভোটের সময় পার্টি করছি, তাহলে হয়তো এখন ব্যস্ততা থাকতো, অন্যান্য সময় ব্যস্ততা কম থাকতো। তবে এটা ঠিক এখন টানা একটা 1 মাস, 1.5 মাস, 2 মাস কনসেন্ট্রেটেড টাইম অফ ইন দ্যাট সেন্স ব্যস্ততা, যেখানে অন্য ফুরসত একটু সরিয়ে রেখেই হয়তো চলতে হয়। দ্যাটস ইট। এই যে তৃণমূল বারংবার বলে, ইভেন আপনার জেলা থেকে এক নেতা তৃণমূলে গেছে, সেও আমার এই শোতেই বলে গেছে যে সিপিএম নাকি ভোটটা ট্রান্সফার করে দিয়েছে বিজেপির কাছে। যদি কেউ বলে থাকেন যে ভোটটা ট্রান্সফার করে দিয়েছে, সেটা কিছু রাজনীতি সম্পর্কে জানে না তাই বলে। ভোটাররা অথবা মানুষ ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি টাকা রাখলেন, তারপর টাকাটা ট্রান্সফার করে দিলেন আপনার থেকে আরেকটা কারোর ঘরে। এটা যেভাবে হয়, মানুষ মানে মানুষের মন। আপনি রেখে দিয়েছেন, আপনাকে ভোট দিয়েছে মানে ও আপনার লোক হয়ে গেছে। অতএব আপনি তাকে নিয়ে যেমন খুশি নাড়াচাড়া করবেন, ও তেমন খুশি চলবে, এটা সাধারণভাবে হয় না। বামপন্থীরা তা করতে চায়ও নি কখন। আমি এক্ষেত্রে একদম নির্দিষ্ট কথা বলছি, এ কথাটা সর্বৈব ভুল।
যদি কেউ বলে থাকেন, সম্ভবত 2019 লোকসভা ভোটের পর, মাইট বি জুন জুলাই কি কিছু একটা, আমার ঠিক তারিখটা মনে নেই, বিধানসভার অধিবেশন, গভর্নর্স অ্যাড্রেস, রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা, মানে যে আর কথা বলবেন, সেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। নানা কথা আসছে, তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল, সব তো ছিল তৃণমূল, হয়ে গেল বিজেপি, তো তৃণমূল সব ট্রান্সফার করে দিয়েছে বিজেপি, তাহলে তাদের মানতে হবে, তাহলে অতগুলো বিজেপি হলো কোত্থেকে? বাম আমলে তো বিজেপি ওইভাবে পশ্চিমবাংলায় খুব একটা চোখে পড়তো না, তৃণমূল ট্রান্সফার করে দিয়েছে। আমি ওইভাবে দেখছি না, আমি দেখছি 2019 নির্বাচনে 16-তে যে ভোট মমতা ব্যানার্জি তৃণমূল হিসেবে ভবানীপুরে পেয়েছে, লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট তার চাইতে সম্ভবত 16,000 কমে গেছে। হাউ? সেই সিপিএমে গেছে নাকি? কোথায় গেছে? বিজেপির ভোটটা বেড়েছে, তৃণমূলের ভোটটা কমেছে। তো তৃণমূলের ভোটটা বিজেপিতে গেছে, ফলে সব বোকা বোকা কথা, একটা উত্তর দিতে পারেননি যে এই ভোটটা যে গেল কোথায় গেল। হ্যাঁ, বাইনারি তৈরি করে দেওয়া হলো। ইফ ইউ আর হিন্দু তুমি বিজেপি, ইফ ইউ আর মুসলিম তুমি তৃণমূল। তাতে মমতা ব্যানার্জি খুব খুশি হচ্ছিলেন, দুধেল গাইয়ের গল্প শোনাচ্ছিলেন। আর যত মমতা দুধেল গাইয়ের গল্প শোনাচ্ছেন, অথবা যত ওই কি মমতাজ বেগম ইত্যাদি ইত্যাদি বিজেপির দিক থেকে বলা হচ্ছে, এটা বাইনারি করতে সাহায্য করেছে বোথ তৃণমূল অ্যান্ড বিজেপি। আমি ছোট উদাহরণ দিলাম, এরকম ন্যাশনাল লেভেলের উদাহরণ দেওয়া যায়, নানান রকম উদাহরণ দেওয়া যায়। এই বাইনারিটা করাই হলো এমনভাবে যেন মানুষ, তাকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে না, মানুষকে হয় হিন্দু নয় মুসলমান হিসেবে বিবেচনা করতে হবে। এবং ইফ ইউ আর হিন্দু তোমার আর কোনো জায়গা নেই আমি ছাড়া, ইফ ইউ আর মুসলমান তোমার আর কোনো জায়গা নেই আমি ছাড়া, এই গোছের একটা ভাব তৈরি করে দেওয়া হলো। তা না হলে ওই 22টা না 18টা কটা একটা কি আসন কি বিজেপি জিতেছিল, ওটা কোত্থেকে জিতলো? ফলে এটা যারা বলেন সিপিএম ভোটটা সরিয়ে দিল, ভবানীপুর, টালিগঞ্জ, হাবড়া ইলেকশনের রেজাল্ট 16 বনাম 19 দেখলে বোঝা যাবে এটা সর্বৈব অসত্য। সিপিএম মানে আপনি কি মনে করেন সিপিএম ইন নেক্সট 5 ইয়ার্স, আমি এই ভোটটা দিয়ে শুধু বলছি না, সিপিএম ইন নেক্সট 5 ইয়ার্স ইন বেঙ্গল? লিখে রাখুন, এই নির্বাচনে যদি তৃণমূল জেতে সরকার করার মতন, যদি আপনি অন্তত এটা নিশ্চিত থাকতে পারেন যে মানুষকে বোঝানো হচ্ছিল যে তৃণমূলকে যদি তাড়াতে হয় তাহলে ভাই বিজেপি ছাড়া উপায় নেই, তারা বলবে 18 পঞ্চায়েত তোমাদের ভরসা করেছি, 19 লোকসভাও তোমাদের ভরসা করেছি, 21 বিধানসভা বাম ঠাম সব শূন্য ঠূন্য করে দিয়ে তৃণমূলকে হারাবার জন্য বিজেপির পাশে থেকেছি, তোমরা দিল্লি থেকে এসে বললে সমস্ত ব্যবস্থা ট্যাবস্থা ইত্যাদি ইত্যাদি সব করবে, লাভের লাভ কী হলো বুঝতে পারছি। তারপরে 24 ভোট হলো, তো এতগুলো ভোট অ্যাটেম্প করে তারপর 26-এও যদি বিজেপি না যেতে, তাহলে বিজেপিকে আর পাতে দেওয়া যাচ্ছে না, বিজেপিকে ভরসা করা উচিত না। পশ্চিমবাংলায় তৃণমূলকে ঠেকাতে পারে বামপন্থীরা, নো আদার এলস, পরিষ্কার হয়ে যাবে। অথবা যদি এমন হয় যে আচ্ছা বেশ তৃণমূল হারলো, আপনি লিখে রাখুন 3 মাসে বেশি সময় লাগবে না, যে কজন থাকবে সে কজন তৃণমূল থেকে সরে আসবে, পশ্চিমবাংলায় তৃণমূল দলটা উঠে যাবে। তাহলে হয় তৃণমূল থাকবে নয় বিজেপি থাকবে, হয় তৃণমূল জিতবে নয় বিজেপি জিতবে, হয় তৃণমূল থাকবে নয় বিজেপি থাকবে, দুটো একসাথে থাকবে না। দি টু উইল নট এক্সিস্ট। পশ্চিমবাংলায় সরকারের বিরুদ্ধে মানুষের হয়ে বিরোধী তার স্পেস লাল ঝান্ডা ছাড়া অন্য কেউ না, বামপন্থীরা। আপনি পরের 5 বছর বুঝতে চাইছিলেন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অথবা বিজেপির বিরুদ্ধে তৃণমূল এই অবস্থান থেকে সরে এসে হুয়েভার ইট মে বি, তৃণমূল হোক আর বিজেপি হোক, বাম 5 বছরে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বরঞ্চ বাম ছাড়া কোনো অল্টারনেটিভ নেই, বামেরাই অপোজিশন স্পেস। অপোজিশন স্পেসটাও এখন শাসক দল ধরে রাখবার যে চেষ্টাটা করছে, ইট উইল নট কন্টিনিউ ফর নেক্সট 5 ইয়ার্স। আপনি নিশ্চিত 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 থাকুন। কংগ্রেসের সাথে জোট না হওয়াটা, আপনি একজন বামফ্রন্ট বা সিপিএম এর গুরুত্বপূর্ণ নেতা হিসাবে কি চোখে দেখেন? ইজ ইট গুড ফর সিপিএম
or is it bad for CPM particularly? কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, তারা মনে করেছে যে তারা আলাদা লড়লে তাদের সুবিধা হবে। আমরা কি তাদের বলতে পারি ও ভাই তোমরা কেন আলাদা লড়ছো? আরে তোমরা তো আলাদা লড়তে, এই দুটো ইলেকশন ছাড়া বাকি তো আলাদাই লড়তে। তা আমরা সব বলতে পারি না, কিন্তু এনিহাউ ওরা ঠিক করেছেন। মানুষ বিজেপি তৃণমূলকে হারাবার জন্য একটা শক্তিকে পেতে চায়, সেটা এক থাকলে ভালো হতো, কিন্তু সেটা কংগ্রেসকে বুঝতে হবে। তারাও একটা ন্যাশনাল পার্টি, তারা কি আপনার আমার চেয়ে কম বোঝে? আমি ধরে নিচ্ছি তারা অনেক বেশি বোঝে, কিন্তু তারা বেশি বোঝে কিনা সেটা পরে তারাও হয়তো বুঝতে পারবে। আমরা চাইছিলাম সবাই একসাথে লড়ার সুযোগটা হোক, কিন্তু কেউ যদি না লড়তে চায়, সে কেন লড়তে চাইছে না, কি ইন্টারেস্টে ইত্যাদি, উজ্জ্ব থাক। পুজোর মধ্যে আমি জাস্ট মানে খুব কৌতূহল লাগছে, মানে কি সমস্যা হলো সেখানে? কি সিট অ্যাডজাস্টমেন্টের সমস্যা? আপনারা কি সঠিক সংখ্যায় সিট ছাড়তে রাজি হননি, নাকি অন্যরকম কিছু? কংগ্রেসের সঙ্গে সবাই বুঝেছেন যে সিট আলোচনার আগেই ওরা জানিয়েছে যে ওরা আলাদা লড়বে। এটা হতে পারে, ওরা যেটা বলেছে সেই 294টা আসনেই ওরা লড়বে। ওদের রাজ্য নাকি তাই বলেছে, অতএব দিল্লি নাকি তাই হ্যাঁ বলেছে। অতএব রাজ্য দিল্লির নাম করে প্রেস স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে ওরা 294টা আসনে লড়বে। ফলে ওদের যদি মনে হয় যে ওরা 294টা আসন লড়বে, আপনি কেন আপত্তি করবেন? একসাথে লড়লে তো 294টা আসন লড়া যায় না। কিন্তু এটা সিট আলাপ আলোচনার আগেই ওরা সিদ্ধান্ত করেছে। ফলে 12টা সিট হবে না, 22টা হবে না, 72টা হবে, এই আলাপ আলোচনার আগেই ওরা ঠিক করেছে। সো দে হ্যাভ ডিসাইডেড যে একটু আলাদা থাকবে, তো থাকুক। আলাদা থাকাটা খারাপ কিছু না তো। সেটা তো আলাদা হওয়া মানে আলটিমেটলি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়া, কারণ মালদা মুর্শিদাবাদ। আলাদারা যদি এক চলতে পারে, একেরাও কখনো আলাদা থাকতে পারে। বিজেপি আর তৃণমূল আলাদারা যদি আসলে এক মনোভাবে চলে, তো কংগ্রেস এক মনোভাবে না চলে যদি একটু আলাদাভাবে চলতে যায়, আপনার আপত্তি করার কি আছে? আমি বুঝতে পারি না, আমি আমাদের আপত্তির কি আছে? এটা তো আপনাদের পার্টির ব্যাপার। যাই হোক, আমি যেখানে যাচ্ছিলাম যে কংগ্রেস যদি 294টায় যেতে পারে এই সাপোর্ট বেস নিয়ে, তো সিপিআইএম এর কি এতটাই সংগঠন খারাপ যে সিপিআইএম একা 294 রিস্ক নিতে পারছে না? কখনো আইএসএফ, কখনো লেফট ফ্রন্টের বাকি যে দল তাদের সাথে লড়ছে, তাহলে তো অ্যাটলিস্ট পার্সেন্টেজটা ভালো হতে পারতো। প্রণিধানযোগ্য, আপনি বলেছেন, আমি প্রণিধানযোগ্য বলে রাখলাম। ভাবাই উচিত, কেন ভাবা যাবে না? কিন্তু ভাবলেই যে আজকে হ্যাঁ বা না বলতে হবে তার তো কোনো মানে নেই। আপনি বলেছেন, আচ্ছা বেশ, ভাবা হোক, ভাবা যাবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এক হলো বামফ্রন্ট মানে কিন্তু একটা শুধু সিটের অ্যাডজাস্টমেন্ট নয়। বামফ্রন্ট একটা দীর্ঘদিনের লড়াইয়ের মধ্য দিয়ে মন্থিত হতে হতে গড়ে ওঠে একটা সংগঠন। পশ্চিমবাংলায় বামফ্রন্ট, ইট ইজ মোর দ্যান এ ফ্রন্ট, মেবি লেস দ্যান এ পার্টি। পার্টির যে কোহেশন থাকে ততটা কোহেশন না থাকলেও ফ্রন্টের যে কোহেশন থাকে তার চেয়ে বেশি কোহেশন নিয়ে চলা একটা বছরের পর বছর গোটা দেশের রাজনীতিতে এর কোনো তুলনা নেই। কিন্তু এত বছর ধরে একটা ফ্রন্ট। আমরা যে রাজনৈতিক মনোভাব নিয়ে চলছি সেখানে সিপিআইএম না, এই ফ্যাসিস্টিক যে অ্যাপ্রোচ, নিও ফ্যাসিস্ট একটা রেজিম ভারতবর্ষে, যেটাকে পুষ্ট করেছে পশ্চিমবাংলায় কার্যত তৃণমূল। লড়াই ভাব দেখিয়েছে, কিন্তু আসলে তো সবাই বুঝতে পারছেন যে বিজেপি থাকলে যতটা বিজেপির সুবিধে হতো, তৃণমূল থেকে বিজেপি তার চেয়ে বেশি সুবিধে করেছে, এটা আরএসএস বোঝে। ফলে ওইভাবেই চলে। ফলে সেই বিবেচনাতে সিপিআইএম তাকে শক্তিশালী করো, বামফ্রন্টকে শক্তিশালী করো, বর্ধিত বামকে যুক্ত করো, প্লাস 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 সেকুলার। বিজেপি তৃণমূলকে হারাতে চায়, সেকুলারিটি। এই ভিত্তিটা যখন আমরা করেছি, পলিটিক্যাল ফর্মুলেশনটা তো আমরা সবাই মিলে আলাপ আলোচনা করেই ঠিক করেছি। অন্য কেউ যদি না মানে আলাদা কথা। আমাদের পার্টির পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যা, তাতে আমরা সেখান থেকে সরে আসার কথা কখনো ভাবি না। আমরা চাই সবাইকে জড়িয়ে রাখতে। কংগ্রেস বললো আমরা চললুম, কেউ যদি বলে আমরা চললুম, সে চললো। কিন্তু আমাদের মনোভাবটা হবে দীর্ঘদিনের এটাকে আমরা বজায় রাখি। এক। দুই, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে তাহলে কি 294টা আমরা লড়তে পারতাম? হ্যাঁ পারতাম। পারা উচিত হতো না। নিও ফ্যাসিস্ট বিজেপি
এবং কার্যত তাকে পুষ্ট করছে তৃণমূল। তাকে যদি সরাতে হয়, তার বিরুদ্ধে মানুষ, আমি আপনি কেউ না, আসল মানুষ তার জীবন অভিজ্ঞতার থেকে বুঝছে এবং বুঝছে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন আপনি? মানুষ ভাবছে আমার পরের প্রজন্মর কি হবে। একটা প্রজন্ম কার্যত পঙ্গু করে দেওয়া হচ্ছে, শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। পশ্চিমবাংলায় আমার পরের প্রজন্ম কি করবে? আমার 66 বছর বয়স, এখন 5 বছর 7 বছর 10 বছর আমরা কি রেখে যাচ্ছি? আমাদের সন্তান সম, তার চাইতেও যারা ছোট, তাদের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? পশ্চিমবাংলার লেখাপড়ার 12টা বেজে গেল, কাজকর্ম নেই, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। বাবা মা ভাবে যে তার সন্তান সহ একটা বেশ, কোথায় মা অপেক্ষা করে বা বাবা অপেক্ষা করে তার ছেলে সপ্তাহে অন্তত 2বার ফোন করবে, ওইটা শুনে তার শান্তি। মেয়ে বাইরে আছে, পারলে 7 দিনে 7 দিন ফোন করবে, ওটা তার শান্তি। সেই শান্তিটাও কার্যত থাকছে না পশ্চিমবাংলায়। এমন একটা হয়েছে, আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়ে, আমি জানি না, আপনি খোঁজ রাখেন নিশ্চয়ই, ভয়ঙ্কর জায়গাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাচ্ছে আমরা। শুধু চুরি, দুর্নীতি, মন্দির মসজিদ, এই সমস্ত আবহটাকে চেঞ্জ করে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে, এখান থেকে সরিয়ে এনে মানুষের মাঠের রাজনীতি করতে হবে। রাজনীতিকে মন্দির মসজিদের চৌহদ্দি থেকে সরিয়ে এনে, ব্যক্তিগত কার কি হবে এই চৌহদ্দি থেকে সরিয়ে এনে মানুষের চৌহদ্দির মধ্যে নিয়ে আসতে হবে। তার জীবন, জীবিকা, লড়াই, সংগ্রাম, লেখাপড়া, ভবিষ্যৎ। কটা সিটে দাঁড়ালাম তার চেয়ে বড় কথা এইটা। লড়াইটা কে এমএলএ হবে, কে এমপি হবে তার জন্য নয়, লড়াইটা মানুষের চোখের দিকে তাকিয়ে লড়াই। যদি না করি তাহলে কেন কনস্টিটিউয়েন্ট করতে এসেছিলাম তো এই কারণেই, মানুষের দিকে তাকিয়ে। এই লড়াইতে যদি আমরা থাকতে পারি, সেটাই মানুষের আমাদের প্রতি যেন আশীর্বাদ থাকে। আপনি খুব ইমোশনাল হয়ে বলছেন, বুঝতে পারছি আপনার দীর্ঘদিনের একটা কানেকশন। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এই যে ধরুন আপনি বামফ্রন্ট বা জোটের কথা বলছেন, আইএসএফ এর সাথে আপনাদের জোট হলো 2021 সালে। তারপরে দেখা গেল লোকসভা ভোটে আইএসএফ আলাদা আলাদা ক্যান্ডিডেট দিল। ইভেন বসিরহাটে আইএসএফ সিপিএম এর থেকে সম্ভবত বেশি ভোট পেল। তো এই ধরনের, বা সমান সমান ভোট পেল প্রায়, এই ধরনের জোট কি আদৌ ওয়ার্ক করে? যে আমি বিধানসভায় জোট করলাম, আবার লোকসভায় করলাম না, আবার বিধানসভায় করলাম, তাহলে সিপিআইএম এর বাধ্যবাধকতাটা কোথায় হচ্ছে? আপনি একদম ঠিক। আর দ্বিতীয় কথা, যেহেতু আপনি সেকুলার কথাটা উচ্চারণ করলেন, আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকের থেকে প্রতিষ্ঠার আগে বেশ কিছুবার কিন্তু কমিউনাল স্টেটমেন্টও শোনা গেছে। লোকে ভালোভাবে নেয় না। আমরা 16তে কংগ্রেস সহ একসাথে লড়েছি, 19-এ আলাদা লড়েছি, 21-এ নিশ্চয়ই মানুষ এই প্রশ্ন করেছেন, আরে এটা কন্টিনিউ করতে পারলে তো ভালো হতো। পারিনি, বা পারিনি, হয় পারিনি, নয় কংগ্রেস পারেনি, হোয়াট এভার ইট বেবি। আমি কাউকে দোষারোপ করাটা এখানে কাজ না। কিন্তু আমি কি ওটা সমঝোতা, বামফ্রন্ট আর এই আপনি জোট বলুন, সমঝোতা বলুন, আমরা সমঝোতা বলার পক্ষে। এ দুটো একরকম নয়। বামফ্রন্টকে যতটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, এটা সেই লড়াইয়ের মধ্য দিয়ে তো নয়, একটা ইস্যুতে। ঠিক যেমন করে আইএসএফ 21-এর নির্বাচনের আগে তৈরি হলো, 21-এর নির্বাচনে একসাথে লড়াই হলো, তাতে কংগ্রেস বা ফ্রন্টের শরিকরাও সবাই একটু এক একজন একরকম মনোভাব ছিল। তারপরেও আমরা চাইছিলাম যে একটা এইভাবে হোক। 21-এ হলো বটে, 24-এ হলো না, ভোট তারতম্য হলো। এখন আবার যদি হবার কথা হয়, একবার না হলেও আরেকবার হবে না, এমনটা ভাবা উচিত নয়। যেন আইএসএফও তার সেকুলার ক্রেডেনশিয়ালটা মেনটেন করতে পারে, যেটা নিয়ে আপনি একটু আগে বলছিলেন যে কারুর কিন্তু থাকতে পারে। এই সেকুলার ক্রেডেনশিয়াল মেনটেন করতে না পারলে আমরাও বলবো না। সেকুলার ক্রেডেনশিয়াল মেনটেন করছে বলে তথ্যভিজ্ঞ মহল বা সংবাদ মাধ্যমে যারা আছেন আপনাদেরও খানিকটা কথার থেকে এটা বেরোয় যে সেটা খানিকটা আইএসএফ মেনটেন করতে পারছে। কিন্তু আমি আবার বলছি, আমি সিপিআইএমকে যেভাবে দেখবো, বামফ্রন্টের সব শরিককে আমি একই রকম, একই নীতিতে, তাহলে তো একই পার্টি হতো।
হুম। আবার বামফ্রন্টের সব শরিককে যেভাবে দেখবো, আমি কংগ্রেসকে অথবা আইএসএফকে কি একই নিক্তিতে দেখব? না, সেটা আরো সময় বলবে। কিন্তু যদি মনে হয় একসাথে পরে কিন্তু সময় বলতে পারবে। এইটা ধরুন একজন দুধে সিপিআইএম নেতা, যিনি লোকসভা এবং বিধানসভায় গেছেন, যিনি ছাত্র জীবন থেকে বামপন্থী রাজনীতি করে এসছেন, তার কাছে পরিষ্কার। যেমন ধরুন, আজকে যদি একটা অঙ্কের ফর্মুলা বলা হয়, সেই অঙ্কের ফর্মুলা যদি একজন অঙ্কের অধ্যাপকের সামনে বলা হয়, যতটা সহজে তিনি বুঝতে পারবেন, আমার সামনে যদি একটা কঠিন অঙ্কের ফর্মুলা বলা হয়, আমি তত সহজে বুঝতে পারবো না। আপনি যে বামফ্রন্টের কথা বা সিপিআইএমের কথা বা আইএসএফ বা আসন সমঝোতার কথা বলছেন, একটা গ্রামের প্রান্তিক মানুষ যিনি ভোট দিতে যাচ্ছেন, তার কাছে কি এই অঙ্কটা এত সহজভাবে পরিষ্কার করে তুলে ধরতে পারছে সিপিআইএম? লাভ ক্ষতির অঙ্কটাকেই নানান ফর্মুলার ভেতর দিয়ে আটকে রেখে অঙ্ক সম্পর্কে ভয় পাইয়ে দেওয়াটা খুব ভালো লক্ষণ নয়, কিন্তু অনেকে সেটা করতে পারেন। লাভ ক্ষতিটাকে এমন একটা অঙ্কের তাত্ত্বিক আরে মানুষ তো লাভ ক্ষতিটা বুঝতে পারবে, এইটাতে এইটা হলে এই লাভ, এইটাতে এই হলে এই ক্ষতি। মানুষ ভালো মন্দটা বুঝতে পারছেন, যে ছেলে মেয়েটার কি হবে বুঝতে পারছেন। সংসার ধরুন ভারতবর্ষে, পশ্চিমবাংলাতে সংখ্যাটা আরো একটু বেশি। সংসার চালাবার জন্য আগে কি হতো, সংসার চালাবার পর একটু আধটু পয়সা করে রেখে হয় ব্যাংকে রাখলাম মেয়ের বিয়ে, নাহলে গয়না করে রাখলাম ছেলের অনুষ্ঠান, নাহলে একটু জমি কিনে রাখলাম, পরের ছেলেমেয়েরা কি করবে। সংসার চালিয়ে মানুষ সঞ্চয় করত। আপনি যেমন রাজ্যে 8 লক্ষ কোটি টাকা ধার করে বসে আছেন, সেটা মানুষের ঘাড়ে, তেমনি সংসার চালাবার জন্য মানুষকে, সংসার চালিয়ে সঞ্চয় দূরে থাক, সংসার চালাবার জন্য সঞ্চয় ভাঙতে হচ্ছে। ব্যাংকের টাকা তুলে যদি কিছু থেকে থাকে, একটা আংটি ছিল ওটাকে ভেঙে একটা কিছু করার ব্যবস্থা করতে হচ্ছে। এবং আপনি এটা সহজ আরবিআই বুলেটিন থেকেই পাবেন যে কীরকম ডিস্ট্রেসড কন্ডিশনে আমাদের গ্রাম পড়ছে, মানুষ পড়ছে, নিম্নবিত্ত অংশ পড়ছে। ফলে সেই কারণেই আমি কিন্তু মনে করছি যে এই সহজটাকেই মানুষকে বুঝতে সাহায্য করাটাই আমার কাজ। অনেক কঠিন জিনিস ঠিক সবাই হয়তো সব বুঝতে এখনই চাইবেন না, যে যেমন বুঝবেন সে তেমন করে বুঝবেন, কিন্তু তারপর মানুষের জীবনের কথা তার কাছে আমায় পৌঁছতে হবে। মানুষের জীবনের কথায় যেটা সে বুঝবে, যেটা তার সংসার চালাতে গিয়ে সে বুঝতে পারছে, আটকে যাচ্ছে, আগুনের মধ্যে গিয়ে পড়ছে, সংসারটা চালাতে পারছে না, ছেলে মেয়ের দিকে তাকাতে পারছে না। আপনি ভাবুন তো, বামফ্রন্ট যখন ছিল না, বামফ্রন্ট আসলো, এসে কেন বলল যে আমি 2 দফাতে 3 দফাতে ক্লাস 12 পর্যন্ত পড়াশুনো ফ্রি? কেন বলল? আমি এবং আমার মতন আমাদের প্রজন্মের যে কেউ, যে পার্টি করে করুক, যে আজকে যেখানে দাঁড়িয়েছে, কেউ মানুষ হোক, কেউ ভালো মানুষ হোক, কেউ কম মানুষ হোক, যে যেখানে দাঁড়িয়েছে, সরকার পোষিত স্কুল আমাদের এই জায়গায় তৈরি করতে পেরেছে। পয়সা লাগেনি তার জন্য, বাবার পয়সা নিয়ে অত স্কুলে যাবে না তা হয়নি। বামফ্রন্ট বরঞ্চ বুঝিয়ে দিয়েছে তোমার পড়াশোনাটা এটা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে আমরা নিচ্ছি। শিক্ষা ব্যবস্থাকে প্রায় ফ্রি করা হয়েছে। আপনি এখন কেরালার দিকে তাকান, 2 দফায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট কোন উচ্চ শিখরে চলে গেল বলুন তো। শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, লেখাপড়া, কাজ, আমাদের যেমন মাইক্রো ফিন্যান্সে মানুষের সর্বনাশ, ওখানে কুদুম্বশ্রী, মানুষের পাশে থাকা, এই করতে করতে এবারে ওরা বলেছে বাকি সব করতে করতে প্রাইভেট স্কুল ছেড়ে সরকারি স্কুলে আসছে। আমার এখানে সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে, আর কেরালায় সরকারি স্কুল আসছে প্রাইভেট স্কুল ছেড়ে, এবং ইউনিভার্সিটি এডুকেশন পর্যন্ত সরকার ছেলে মেয়েদের পাশে ইনভেস্ট করছে, সরকারের দায়িত্ব বলে মনে করছে। আর আমার এখানে বাবা মার পয়সা থাকলে পড়ো, না পয়সা থাকলে খেটে পড়ো। একেবারে গরিব প্রান্তিক ছেলেমেয়েরা যারা স্কুলে আসছিল, তাদের এখন স্কুলে কোনো রকম একটু এদিক ওদিক পড়িয়ে তারপর ক্লাস 8 থেকে 12-এর মধ্যে, ক্লাস 10, তার মধ্যে ড্রপ আউটের পরিমাণ জানেন? হাইয়েস্ট ইন দি কান্ট্রি, হাইয়েস্ট ইন দি কান্ট্রি। আপনি গত
কয়েকদিন আগে এই যে পরীক্ষা হলো বোধহয় গ্রুপ সি কি একটা পরীক্ষা হচ্ছিল, 9 লক্ষ না কত পরীক্ষা দেওয়ার কথা। আপনি জানেন অ্যাডমিট কার্ড পেয়েছে, পরীক্ষা দেওয়ার কথা 1.5 লক্ষ পরীক্ষা দেয়নি, প্রায় 16%। 100 জন চাকরির পরীক্ষা দেবে, অ্যাপ্লাই করলো, ফর্ম ফিল আপ হলো, অ্যাডমিট কার্ড ইত্যাদি ইত্যাদি নিল, পরীক্ষার হলে গিয়ে পৌঁছলো না 16% ছেলে মেয়ে। কি ভয়ঙ্কর! কেন পৌঁছলো না? হয় পৌঁছানোর তো সুযোগ নেই, হয় অন্য রাজ্যে চলে গেছে, অথবা সে মনে করছে টাকা তো নেই, পরীক্ষা দিয়ে পাশ করেও তো পাশ করতে পারবো না। দুর্বিষহ চেহারা দিকে পৌঁছেছে। এই সহজ কথাটা মানুষ বুঝুক, এবং এই সহজ কথার ভিত্তিতেই সারল্যের সঙ্গে সমাজটাকে বাঁচতে শেখাবার মতন করে জড়িয়ে ধরুক। সিপিআইএম থেকে যাওয়া বহু নেতা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর থেকেও একজন বড় বামপন্থী। তার কারণ এই যে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সহ, এই যে আপনি বললেন যে মানুষ যুবকরা যেতে পারলো না বা 16% গেল না, তাদের পাশে থাকার জন্য যুবশ্রী বা ইত্যাদি করেছে। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও সাধারণ মানুষের হাতে একটা ডাইরেক্ট মানি ট্রান্সফারের মাধ্যমে কাজ করে দিচ্ছেন। আপনারা এলে নতুন কি করতে চান? কারণ ফ্রি এডুকেশন তো এখনো আছে এখানে। 3টে কথা না, ফ্রি এডুকেশন নেই এখানে, ফ্রি এডুকেশন নেই। একটু খোঁজ নিন, ফ্রি এডুকেশন নেই। কলেজের ছাত্র ভর্তি হচ্ছে না, ফ্রি এডুকেশন নেই। ওগুলো সরকারের অযথা অসত্য ভাষণ। আমি আজ 3টে কথা বলছি। আমি যদি কোনো পয়েন্টটা আপনার বাদ যে, আপনি লাস্ট যে পয়েন্টটা জানতে চাইছিলেন যে আমরা আসলে কি করব, ভুলে গেলে আপনি বলে দেবেন। যারা মমতা ব্যানার্জির মধ্যে লেনিন খুঁজছিলেন, তারা এখন কখনো প্রকাশ্যে অথবা কখনো প্রকাশ্যে না বলতে পারলে নিজেদের মধ্যে বলছেন কি সর্বনাশ করে ফেলেছে। আমার তাদের প্রতি সহানুভূতি আছে। মানুষ আজকে না বুঝলে কালকে বুঝবেন। 2 যুবসাথী, আপনি যুবশ্রী বলছিলেন, যুবশ্রী ছিল, এখন যুবসাথী। হ্যাঁ। আরেকটা হচ্ছে এটা নতুন কিছু মমতা ব্যানার্জি করেছেন তা না, নেগেটিভ করে দিয়েছেন। বামফ্রন্টের সময় বেকার ভাতা ছিল, কাজ অথবা কাজের সাপেক্ষে বেকার ভাতা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড থাকতে হবে বেকার ভাতার জন্য। কেন? কারণ তার অধিকার হচ্ছে কাজ। যতক্ষণ সরকার কাজের ব্যবস্থা করতে পারছে না, ততক্ষণ সরকার গুণাগার দিচ্ছে তাকে বেকার ভাতা দিয়ে। যখনই সে কাজ পেয়ে গেল, এক্সচেঞ্জে কার্ডটা অফ হয়ে গেল, বেকার ভাতাটা অফ হয়ে গেল। আমি জানি না, আপনার নিশ্চয়ই জানা আছে। দ্যাট ওয়াজ দ্য সিস্টেম। উনি এসে তো এদিক ওদিক করে দিলেন, করে কি একটা কি স্কিম করলেন, তারপর কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিলেন, তারপরে কি একটা কি যুবশ্রী নাকি চালু করলেন। সে মাথা মুন্ডু কেউ জানে না কি হলো। বিধানসভাতে আমি একাধিকবার প্রশ্ন করেছিলাম, কোনোদিন উত্তর পাইনি। এবারে করলেন যুবসাথী। যুবসাথীটা কি যুবকদের সাহায্য করার প্রকল্প? না, না। যুবসাথীর 2টো গল্প হলো। এক, হিয়ার এন্ডস ইউর স্কোপ অফ এ জব। তোমার কত বয়স হয়েছে? 25 থেকে 40। এমনকি 25-এর পরেও তোমার চান্স কম। 25 থেকে 40 মানেটা কি? যখন তৃণমূল গভর্নমেন্টে আসলো এবং গভর্নমেন্টে আসার আগেই বললো যে আমি এসে সবার কাজ দিয়ে দেব, তাদের যে কাজ দিতে পারলো না, তখন যার বয়স 22-24, তার বয়স এখন 38-40। তাহলে তখন সদ্য যুবক যারা চাকরির জন্য বাজারে ঘুরছে, যাদের উনি চাকরি দেবার কথা বলে ভোট নিয়েছিলেন কিন্তু দিতে পারলেন না, তারা এখন 40+। তখনকার 30, এখনকার 45। তিনি আর চান্স পাচ্ছেন না। তখন যাদের বয়স 22, 24, 25, 28 না বোধ হয়, একটু কম, তাদেরকে চাকরি দেবার কথা বলে ভোট নিয়েছিলেন, চাকরি দিলেন না, দিতে পারলেন না, যুবশ্রী ধরা পড়ে গেল, ফালতু হয়ে গেল। অতএব ভাই আর কাজ দিতে পারলাম না, এই মাসে মাসে 1,500 টাকা দিলাম, এই নিয়ে তোরা থাক, ভালোভাবে থাক। তৃণমূলের কোন এক নেতা দেখলাম কি বলেছেন, গুটকা খাবার পয়সা। শুনলেও খারাপ লাগে। এটা হচ্ছে আসলে যুবককে বুঝিয়ে দেওয়া যে কাজের অধিকার তোমার থাকবে না, স্কোপ তোমার নেই। আই হ্যাভ ফিনিশড। এই 15 টাকা দিলাম, কদিন? 5 বছর। তারপরে কি করবে আমার বোঝার দরকার নেই, চড়ে খাও। 2, এটা কোথায় ঠিক করেছেন উনি? বাজেটে? বাজেটে তো, বাজেট তো না, ইন্টারিম বাজেট। ইন্টারিম বাজেটটা হয়ে গেল ভোটের বাজেট, যেটা হওয়ার কথা না।
সরকার নতুন যে আসবে সে বলবে সারা বছরটা কি হবে। উনি মোটামুটি ভোটের বাজেট করলেন, আগামী দিন কি হবে, আগস্ট মাসে কি হবে, অক্টোবর মাসে কি হবে ঠিক করে দিলেন, যেটা করার কথা না। আমি দুটো শব্দ বলছি, একটা যুবসাথী আর একটা লক্ষ্মী ভাণ্ডার। না, আমরা কোনটার বিরুদ্ধে না, মানুষের প্রাপ্য। মানুষের প্রাপ্য তুমি লুট করে নিয়ে চলে গেছো। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে মানুষ আরো বেশি পাবার কথা, তুমি না দিয়ে নানানভাবে এদিক ওদিক করে যা লুকিয়ে লুট করে নিয়ে চলে গেছো, তার ছোট্ট অংশ দিয়ে ভাবছো এবং দিচ্ছ কেন? ভোটের জন্য। কি করে বললাম? যুবসাথীটা ইন্টারিম বাজেটে বললেন। কবে থেকে দেবেন? আগস্ট মাস থেকে দেবেন। আগস্ট 26 থেকে দেওয়ার কথা। বাজেট শেষ, অধিবেশন শেষ, পাশ হয়ে গেছে আগস্ট থেকে দেওয়া। সরকার ঘোষণা করলে এপ্রিল থেকে দেবে। এটা কি লক্ষণ কিসের? বাজেট অধিবেশন শেষ, সেখানে ঘোষণা আগস্ট। বাজেট অধিবেশনের চেয়ে বড় অধিবেশন তো মমতা ব্যানার্জির নবান্নের ঘর না। আরে 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 করো কি নন্দলাল? নন্দলালের মনে পড়লো যে আগস্ট মাসে যে ভোট হবে তাতে তো আমি জিতবো না, বুঝতে পারছি, তাহলে বাবা অন্তত এপ্রিল মাসে একবার দিয়ে ভোট পাওয়ার তাল করি। সো দিস ইজ ক্যাশ ফর ভোট। এটা যুবককে সাহায্য করার জন্য নয়, তার জন্য বহু প্রকল্প করা যায়, বহু প্রকল্প করা যায়। আমি আপনাকে দেখিয়ে দেব কি করে পরিবার পিছু 5,000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা যায় এই বাজেটের মধ্যে। আপনি যদি আমার সঙ্গে আলোচনা করতে চান, আমি একদিন সংখ্যা তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আমার এখানে একটা প্রশ্ন আছে। দ্বিতীয়, তাহলে যুবসাথীটা অ্যাবসলিউটলি ইলেকশনের জন্য ভেবে করেছেন বলে আগস্ট থেকে এপ্রিলে নিয়ে আসলেন, যেটা আইনত উনি পারেন না। লক্ষ্মী ভাণ্ডার আমরা তো আপত্তি করিনি, দেশের বিভিন্ন জায়গাতে চলে, নানান ফর্মে চলে। কিন্তু মুখ্যমন্ত্রী গোয়ার ইলেকশনের জন্য বলেছিলেন 5,000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেবেন জিতলে। তো তার পশ্চিমবাংলায় 5,000 টাকা না দিয়ে 500, 1,000, 1,500 কেন? ওখানে পার ক্যাপিটা বেশি গোয়াতে। ওখানে পার ক্যাপিটা বেশি নাকি ওখানে জীবনে জিতবেন না জেনে বলে দিয়েছেন সেটাও দেখুন। আমি বলছি আপনি এখানে সিম্পল আসুন। কত করলেন? 1,500। ছিল কত? 500। কোন সালে? 21 সালে, ভোটের ঠিক আগে। 21 সালে ভোট হতে ভোটের ঠিক আগে 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার। 11 থেকে 21 পর্যন্ত মনে পড়েনি। হাল খারাপ, তাই উনি হাল খারাপ বলে ভোটের জন্য যে লক্ষ্মী ভাণ্ডার ব্যবহার করেন সেটা ভালো লক্ষণ না। ডাইরেক্ট বেনিফিট 5,000 টাকা দেওয়া যায়, কেন 500? সব লুট করে নিয়ে চলে যাচ্ছে। আরে বামফ্রন্টের আমলে তো ওই লুঠের কারবারটা ছিল না, ওই লুঠের টাকাটা ফেরত দিলেই তো আমি 5,000 টাকা দিতে পারি। 2, 22 সালে কি আপনি দিয়েছিলেন 500 টাকা বাড়িয়ে 800, 1,000, 2,000? না, ভোট ছিল না। 23 সালে আপনি করেছিলেন, বাড়িয়েছিলেন? না, ভোট ছিল না। বাড়ালেন কবে? 24 সালে, লোকসভা ভোটের আগে। তাহলে ভোট আসলে মনে পড়লো, 22-23 সালে মনে পড়লো না, 24 সালে মনে পড়লো, 25 সালে মনে পড়লো না ভোট ছিল না, আবার 26 সালে মনে পড়লো ভোট ছিল বলে। তাহলে এটা কার্যত ভোটের জন্য প্রকল্প বলে মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন। আমরা ডাইরেক্ট বেনিফিট টু ফ্যামিলিজ, যৌথ পাট্টা আমরা চালু করেছিলাম, পুরুষ মহিলা একসাথে যৌথ পাট্টা। সে যৌথ হোক আর মহিলাদের নামে হোক, অন্তত 5,000 টাকা বেনিফিট দেওয়া যায় এই বাজেটের মধ্যেই। তার প্রভিশন আছে। উনি লুট করছেন বলে দিচ্ছেন না। ভোটের জন্য যখন ভোট আসে তখন দেন, যখন ভোট আসে না তখন সংখ্যা বাড়ে না। ভেরি সিম্পল। আমরা এর চেয়ে অনেক বেশি করব। আপনি কেরালার দিকে তাকালে বুঝবেন, ওদের কুটুম্বশ্রী একটা প্রকল্প মহিলাদের আত্মসম্মান, মর্যাদা এবং অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে গেছে। আপনি বলছেন যে এই যে 5,000-এর যে বেনিফিট বা হোয়াট এভার, এটা 4,000 হতে পারে, এটা 6,000 হতে পারে। আপনারা সরকারে এলে এটা স্পেসিফিক্যালি ইস্তাহারে থাকছে কিনা, যে সিপিআইএম এলে মানুষের কাছে ক্লিয়ার হোক যে মানুষ কত টাকা পেতে পারে। ক্ল্যারিফিকেশন কি তৃণমূলের অপশন হিসেবে সিপিএম এলে এই বেনিফিটটা পেতে পারে, তার ক্ল্যারিফিকেশন একদম ইস্তাহার ভিত্তিক থাকছে কিনা। 2, ওই একটা কথা আছে না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।
তো ভোট যুদ্ধে যদি কোনো দল সরকারে থেকে একটা ভোট কৌশল হিসাবেও ইউজ করে এবং সেই ভোট কৌশলের জন্য যদি গরিব প্রান্তিক মানুষের কাছে 500 টাকা করে এক্সট্রা যায়, তাতে আপত্তি কিসে? কখনো আপত্তি নেই, আমি একবার আপত্তি করলাম না, কোনোদিন আমরা আপত্তি করিনি। শুধু বলছি এটা অনেক বেশি দেয়া যায়, শুধু বলছি এটা অনেক বেশি দেয়া যায়। ইস্তাহারে থাকবে। আমাদের ইস্তেহার যখন প্রকাশ হবে তার আগে আমার 1-2 করে সব বলে দেওয়াটা সমীচীন হবে বলে মনে হয় না। আপনি অবশ্যই পাবেন, আগেও আমরা একই কথা বলেছি, আপনি পাবেন আমাদের রাজ্যের লেখাপড়া, আপনি পাবেন আমাদের ছেলে মেয়েদের কাজ, আপনি পাবেন আমাদের পরিবারগুলোর আর্থিক স্ট্রেংথেনিং করার, মানে এটা কিন্তু একটা পাইয়ে দেওয়া না, এটা হচ্ছে একটা আপলিফটমেন্টের অ্যাঙ্গেল থেকে আপনি মানুষকে সাপোর্ট দেবেন, সেটা অনেক বড় ব্যাপার। অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আপনি পাবেন ট্রান্সপোর্ট। কি হচ্ছে ট্রান্সপোর্টের চেহারা? কোন ট্রান্সপোর্ট আছে? একটা মানুষের, আমার বাড়ি চম্পাহাটি বলে একটা গ্রাম, আমার ওখান থেকে যারা যায় বারুইপুরে এসডি অফিস, যাতায়াতের খরচ কত জানেন? শুধু একবার যাবে আসবে। আগে ছিল একটা বাস, কোনো বাস রুট নেই, কোনো বাস রুট নেই, অটো, তবে হাঁটো, নাহলে আবার অটো ধরো, আবার অটো ধরো, 3 বার। এবং আমি যতটুকু জানি বোধহয় এখন এক একটা স্লটের ভাড়া হয়েছে প্রায় 14, 15, 16 টাকা করে। ট্রান্সপোর্ট কস্ট মানুষের হিউজ হয়ে গেছে। স্বাস্থ্য, একটা মানুষ একটা স্বাস্থ্যের জন্য কি হাহাকার করতে হচ্ছে। 73% অফ দি বেঙ্গল পপুলেশন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ছিল, এখন সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, চৌচির করে দেওয়া হচ্ছে। যা হবে চলো প্রাইভেট। আর ওখানে গিয়ে একটা টুকটাক কিছু একটা হলো, তারপর সে সিট পাওয়া না পাওয়া নিয়ে বোধহয় কিছু কারবার টারবার চলে, সবাই সব বুঝতে পারছেন। ফলে মানুষের শিক্ষা, মানুষের কাজ, মানুষের স্বাস্থ্য, মানুষের নাগরিক জীবন, মহিলাদের সুরক্ষা, পরিবহনের বন্দোবস্ত এবং ডাইরেক্ট ক্যাশ বেনিফিটের মতন করে সোশ্যাল ওয়েলফেয়ারের স্ট্রেংথেনিং, শক্তিশালী করা। ইয়েস, উই উইল ডু ইট। আপনি বোঝার জন্য চারদিক ঘুরতে হবে না, আমার কথা শুনতে হবে না। 77-এর বামফ্রন্ট 2011 পর্যন্ত কোথায় ছিল পশ্চিমবাংলা? কোথায় ট্রেন তুললেই চলে গেছে। কৃষিতে, ক্ষুদ্র শিল্পে, শিক্ষায়, কাজে, ইনফ্রাস্ট্রাকচারে আপনি যা দেখছেন পশ্চিমবাংলায়, কিছু মনে করবেন না আমার কথায়, আপনি যা দেখছেন। হলদিয়া পেট্রোকেমিক্যাল বামফ্রন্ট, বিদ্যুৎ কেন্দ্র একের পর এক, কোলাঘাট থেকে সাগরদিঘি যা বলেন বামফ্রন্ট, ইএম বাইপাস বামফ্রন্ট, কল্যাণী এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট, সেকেন্ড হুগলি ব্রিজ বামফ্রন্ট, নিবেদিতা সেতু বামফ্রন্ট, নিউ টাউন একটা নতুন শহর, জ্যোতি বসু নগর ছিল, ওদের জ্বালা হলো, নাম কেটে দিয়েছে, বামফ্রন্ট। আইটি হাব বামফ্রন্ট, নতুন একটাও হয়নি। লেদার কমপ্লেক্স বামফ্রন্ট। আপনি যা দেখছেন, যা এই রাজ্যের সরকার শোকেস করছে, খড়গপুরের টাউনশিপ বামফ্রন্ট, আপনি যা দেখতে পাচ্ছেন, আরো অনেক হবার কথা ছিল যেগুলো ওরা করতে দিল না। এই জায়গাতে আমরা পশ্চিমবাংলাকে তুলে নিয়ে যাচ্ছিলাম, ওদের জ্বালা হলো, ওরা বামফ্রন্টকে ক্ষতি করার জন্য পশ্চিমবাংলাকে সর্বনাশ করে দিল। বামফ্রন্টের সময় যে এগোচ্ছিলাম, গত 11, 12, 13, 14, 15 বছর ধবাস করে তলায় নেমে গেছে। একজন বিরোধী পরিসরে থাকা একজন নেতা হিসাবে আপনার এই অভিযোগগুলো স্বাভাবিক, কিন্তু ইকোনমিক্সের বিচারে যখনই আমরা কিছু দেখি তখন তো আমাদের স্ট্যাটিস্টিক্সটা দেখতে হয়। তো কাউন্টার লজিক হিসেবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এক, যেরকম লোন বেড়েছে সেরকম রাজ্যের রেভিনিউ বেড়েছে। যখন 2011-এ তারা এসছিলেন, সেখান থেকে রেভিনিউ আজকে রাজ্যের ইনকাম বেড়েছে, সেই জন্য লোন বেড়েছে। 2, সেটা হচ্ছে যে কেন্দ্রের বঞ্চনার জন্য টাকা আসছে না, ফলে তৃণমূল সরকারকে এক্সট্রা লোন নিতে হচ্ছে। এবং 3, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, যখন 2011 সালে বাম সরকারের পরিবর্তন হচ্ছে, সম্ভবত তখন জিডিপি র্যাঙ্কে পশ্চিমবঙ্গের স্থান ছিল 6 নম্বরে। আমি যদি খুব ভুল না করি, আজকেও সেই র্যাঙ্ক 5 বা 6 নম্বরেই রয়েছে গোটা দেশের মধ্যে। তাহলে ইকোনমিক ডিটোরিয়েশনটা হলো কোথায়? আপনি দেখতে হয় জিডিপি চাইতে বেশি ইম্পর্টেন্ট যে পার ক্যাপিটা ইনকাম।
পশ্চিমবাংলা অনেক নেমে গেছে। আপনি বললে আমি স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুকটা নিয়ে আসতাম। অনেক নেমে গেছে। 8 না 9 ভ্রান্তি করা উচিত না, সেখানে আমি বললাম না, অনেক নেমে গেছে। 1 2 রেভিনিউ তো বাড়বেই তো, দিন যত যাবে তত বাড়বে না? প্রাইস এসক্যালেশন হচ্ছে, তার একটা ইম্প্যাক্ট আপনি আর কিছু যদি নাও করেন, যদি চুপ করে বসে থাকেন তাহলেও তো বাড়বে। কিন্তু তাতে সবচেয়ে বেশি বেড়েছে কোথায় জানেন? মদ সর্বশান্ত হয়ে যাচ্ছে। ডিয়ার লটারিতে রেভিনিউ আসেনি, কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। ইলেকট্রিসিটি ডিউটি, মানে প্রত্যেকটা বাড়ি থেকে নিংড়ে নেওয়া হচ্ছে। তো ওই রেভিনিউ তুমি যে পেলে, তো ওটা তো লোকের ছিল, তুমি তো নিয়ে এসছো রে বাবা। এবং সেটা তার জন্য তুমি সেটা দিয়ে ক্যাপিটাল ডেভেলপমেন্ট করেছো, তো কিছু করোনি তো। রাজারহাট মানে দিস নিউ টাউন জ্যোতি বসুনগর 10,000 কোটি টাকা রেখে দেওয়া ছিল হিটকোর, খেয়ে ফেলেছে। এই একের পর এক সেক্টর ধরে ধরে বলা যায়। যে কোনো ক্ষেত্রে আপনি পারলে প্রায় একই রকম দেবে। এই ডিএ এটসেট্রা, এই যে এতগুলো বছর ধরে তুমি দাওনি, এবং শূন্য পদ রেখেছো 2 লক্ষ কোটি টাকার বেশি। আমি একটা হিসেব দিয়েছিলাম তখন, বোধহয় 17-18 সালে বিধানসভায়। তখন ছিল ওরকম, এখন আরো বেড়ে যাবে, হয়তো 3-3.5 কিছু একটা অঙ্ক দাঁড়াবে। 2 লক্ষ কোটি টাকার বেশি তুমি তো সেটা দাওনি। সেই টাকাটা কোথায় গেছে? কি করেছো সেই টাকা দিয়ে? তাহলে আবার লোন নিলে কেন? তুমি লোনও নেবে, করবেও না কিছু, দেবেও না কিছু, সব তোমার ফান্ডে চলে যাবে। আইপ্যাক না অন্য কিছু প্যাক। মুখ্যমন্ত্রী বলেছিলেন কি একটা প্যাক কি একটা যেন বলেছিলেন। এগুলো একেবারে বেঠিক বেফালতু কাজ হয়ে যাচ্ছে, যেটা লোক দেখানোর মতন একটা কথা হয়তো ওরা বলছে, কিন্তু সেটা যে অন্তঃসার শূন্য, এইটা আপনি গ্রামের, আমি আবার বিধানসভা প্রশ্ন করেছিলাম জানেন, প্রথমবার বললো বোধহয় পথশ্রী প্রকল্প ঢাকঢোল পিটিয়ে চালু হলো। তারপরে এই গভর্নমেন্টের আমলে আবার দেখলাম রাস্তাশ্রী হয়ে গেল। আমি জানি না পথশ্রী আর রাস্তাশ্রী, পথ আর রাস্তায় দুটো আবার নোমেনক্লেচারে কোনটাকে পথ বলে কোনটাকে রাস্তা বলে, দুটো কি ফারাক হয়েছে। আমি তখন একবার, মানে আমি বাড়ি থেকে যাতায়াত করি যে রাস্তাগুলো, এই রাস্তা এদিক দিয়ে ওই রাস্তায় সবগুলোই দেখলাম ভাঙাভাঙি। বিধানসভায় একদিন ওই রাস্তাগুলোর ছবি তুলে নিয়ে এসে বললাম যে অদ্ভুত কাণ্ড, কি হলে কি হয় বুঝতে পারছি না। যখন রাস্তা তৈরি হচ্ছে একেবারে চকচকে রাস্তা, 3 মাস 4 মাস 6 মাস কঙ্কাল। কি করে হচ্ছে? ফলে আপনি ওপরে দেখলাই করছেন, ভেতরে ফাঁপা করে দিচ্ছেন। আপনি সব ক্ষেত্রেই পারলে প্রায় তাই করছেন। ওপরে দেখনাই একটা ভাব রাখছেন, ভেতরটা ফাঁকা করে দিচ্ছেন। লড়াই একটা ভাব রাখছেন, ভেতরে অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা করে নিচ্ছেন, সেটিং বা যাই বলুন না কেন। ফলে সবগুলো মিলিয়ে একটা এরকম কাণ্ড এমন করা হয়েছে, যেটা কিন্তু এখন ধরা পড়ে যাচ্ছে। সময় লাগে তো, ধরা পড়ে যাচ্ছে। সকাল দুপুর সন্ধে যাই বলুন, ধরা পড়ে যাচ্ছেন। উনি একটা কাজ করুন না, ওই যে উনি একটা পোস্টার দিতেন আগে, সততার প্রতীক মমতা। আমি 2-3 বার বলেছি জানেন, আমি 2-3 বার বলেছি যে ওইটা একটু, পোস্টারটা কেমন ছাড়লে ভালো হয় না। আর কিন্তু ওরা ছাড়ছে না। ধরুন দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকা একটা দল, যেখানে যখন 2016-তে ভোটে যাচ্ছেন, তখন আপনারা প্রধান বিরোধী দল হিসাবে, তখনও প্রায়, আমি খুব ভুল না করলেও প্রায় 60-এর ওপর বিধায়ক সংখ্যা। ইভেন যখন 2021 সালে আপনারা ভোটে যাচ্ছেন, তখনও একটা প্রায় 25-30 জন বিধায়ক সংখ্যা নিয়ে আপনারা যাচ্ছেন। 2021 থেকে 26 এই প্রথম বিধানসভায় সিপিআইএম এর কোনো উপস্থিতি ছিল না। এই ভোটটা কতটা টাফ হতে পারে? প্রথমত 34 বছর বামফ্রন্ট ক্ষমতা না, তাহলে তো আমরা আরেকভাবে চলতাম, ক্ষমতার জাহির করে চলতাম। আর ক্ষমতার জাহির করে চললে, এখন যারা চলছে দেখতে পাচ্ছেন সবাই, ক্ষমতার জাহির করে চললে আর কাউকে রেয়াত করবো না, নো ভোট নাথিং,
কেউ জিতলেও জিততে পারবে না, কেউ ভোটে দাঁড়ালেও দাঁড়াতে পারবে না, কেউ ভোটার থাকলেও ভোট দিতে পারবেন, এই যে গোছাটা ব্যবস্থা, এবং যা কিছু সব আমার, এই চাকরি বাকরি অমুক তমুক, দুর্নীতি, টাকা, প্রচার, মিডিয়া, এভরিথিং, মানে ক্ষমতা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছয় যে দুনিয়ার সব উদ্বোধন করতে করতে একদিনে 550 উদ্বোধন কাগজে অ্যাডভার্টাইজমেন্ট। দ্যাট ইজ, এটা ক্ষমতার অসভ্যতা বলতে আমি যা বুঝি ওই জায়গাতে নিয়ে চলে গেছে। আমাদের ক্ষেত্রে আমরা কখনো ক্ষমতা অ্যাঙ্গেলে দেখিনি। দায়িত্ব, আওয়ার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য পিপল। সেই কারণে 77-এর পশ্চিমবাংলা 21 পর্যন্ত গোটা বাংলাটা গড়ে উঠেছে, গ্রাম এলাকা গড়ে উঠেছে, গরিব নিম্নবিত্ত মানুষ ভরসা পেয়েছে, ইত্যাদি ইত্যাদি, ক্রমশ এখন বাড়ানো যায়। বাট সামহাউ মানুষ মনে করেছেন যে একটা বদল হলে খারাপ হয় না। খানিকটা 8-এর পঞ্চায়েতে তার সিগন্যাল দিয়েছে, 9-এর লোকসভা ইলেকশনে তার খানিকটা সিগন্যাল দিয়েছে। আমরা আরেকটু অ্যালার্ট হতে পারতাম কিনা, আরেকটু অন্যরকমভাবে ভাবতাম কিনা, ভাবতে পারতাম কিনা, এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাট হাউএভার 11 সালে তৃণমূল জিতেছে, বামফ্রন্ট পরাজিত হয়েছে। দ্যাট ওয়াজ নট এ আনফেয়ার ভোট। মানুষ ভোট দিয়েছে, মনে করেছে আমরা না, আমরা মেনে নিয়েছি গ্রেসফুলি যে ঠিক আছে। মানুষ মনে করেছে আমরা না, যারা আছে ভালো করে চালাক। এবং একটা শব্দ আমরা বলেছিলাম 6 মাস নো ডিস্টারবেন্স, যারা সরকার চালাচ্ছে তারা চালাক। সংবাদ মাধ্যমে লেখা হয়েছিল হানিমুন পিরিয়ড ছেড়ে দিয়েছে ফর তৃণমূল কংগ্রেস। আমার ধারণা এবারের যে লড়াই, সে লড়াইটাও তৃণমূল বনাম বিজেপির লড়াই না, তৃণমূল বনাম সিপিএমের লড়াই না, বিজেপি বনাম সিপিএমের লড়াই না, মানে রাদার বামপন্থীদের লড়াই না। লড়াইটা হচ্ছে কর্পোরেট পলিটিক্স, কমিউনাল পলিটিক্স, অথবা পলিটিক্সে ধর্মকে ব্যবহার করে বিপজ্জনক জায়গাতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। এই সমস্ত বিবেচনায় তৃণমূল এবং বিজেপি এই সব মিলিয়ে এক ধরনের শক্তি। আজকে মারপ্যাচ আছে, কালকে বাদে আরেক রকম হবে। তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বিজেপির থেকে তৃণমূলে আসবে, এ ঘরে পছন্দ না হলে ও ঘরে যাবে, ও ঘরে পছন্দ না হলে এ ঘরে আসবে। বনাম দি পিপলস অ্যাসপিরেশন, মানুষের মনোভাবের প্রতিফলন আমাদের কাজের মধ্য দিয়ে আমরা কতটা ঘটাতে পারছি, দ্যাট ইজ দি ইস্যু। লড়াইটা তাই দুটো দলের মধ্যে না, দুটো অংশের মধ্যে। একটা যে এই দাপট, ক্ষমতা, জবরদস্তি, বিভাজন, সেই মনোভাবে চলতে চায়, মনুষ্য বিরোধী, সমাজ বিরোধী, জীবন বিরোধী। তার বাইরে মানুষের অ্যাসপিরেশন, মানুষের রুটি রুচি, মানুষের চিন্তা, মানুষের এগিয়ে চলার স্লোগান, আমরা সেই লড়াইয়ের সঙ্গে থাকতে পারাটাই জরুরি এবং যথেষ্ট বলে প্রাইমারিলি মনে করি। ম্যাক্সিমাম দলই তো সবসময় বলে যে আমরা মানুষের কথা বলছি, সিপিআইএমও তার ক্ষেত্রে ব্যতিক্রম না। কিন্তু যদি এই বিষয়টাই আসে যে এই যে ভোট পলিটিক্স, যেখানে ধরুন তৃণমূলের একটা সংখ্যা রয়েছে, বিজেপির একটা সংখ্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানুষের কথা, কোথাও গিয়ে মনে হয় না যে যেহেতু বামেরা শূন্য, যেহেতু সেই অর্থে বিধানসভা বা লোকসভায় প্রতিনিধিত্ব নেই, সেখানে মানুষের কাজটা আর একটু করতে অসুবিধা বা স্কোপ কম হওয়াতে ভোটটা ক্রমশ বাইনারির দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে সিপিএম কোথাও হারিয়ে যাচ্ছে। ইভেন যদি মিডিয়াতেও দেখা যায় যে বিজেপি বনাম তৃণমূল, বিজেপি বনাম তৃণমূল এবং বিজেপি বনাম তৃণমূল হয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ইয়োর কনসার্ন ইজ ভেরি কারেক্ট। বামেরা যদি দুর্বল হয়, শুধু শূন্য কেন বলবো, বামেরা যদি দুর্বল হয়, বামেরা মানুষের চেতনার মাঠে যখন রাজনীতিকে নিয়ে আসতে চায়, সেটা যদি কমজোরি হয়ে যায়, তাহলে আসলে কিন্তু বিপন্ন হয় যত না বামপন্থীরা, তার চাইতে অনেক বেশি মানুষ, সাধারণ মানুষ। ফলে সাধারণ মানুষের বিপন্নতার সঙ্গে বামেদের বিপন্নতা, অথবা বামেদের বিপন্নতার সঙ্গে সাধারণ মানুষের বিপন্নতা, এটা একেবারে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
যে বামেরা 8-10 জন যাই বলুক, সংখ্যাতত্ত্বের হিসেব করলেও আপনি এটা বুঝতে পারবেন 77-এর সময় কি ছিল আমাদের বাংলা, কি ছিল আমাদের গ্রাম, কি ছিল আমাদের লেখাপড়ার অবস্থান, কি ছিল আমাদের মানুষের জীবন জীবিকা, কি ছিল আমাদের গ্রাম শহর, বিদ্যুৎ, অমুক তমুক, রাস্তাঘাট, হেনাদানা ইত্যাদি। ওই সময়কার আপনি ফিল্ম দেখলেও বোধহয় বুঝতে পারবেন। সেইটাকে টেনে তুলতে তুলতে ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বার স্বপ্ন নিয়ে জ্যোতি বসুরা একেবারে পিছিয়ে যাওয়া পশ্চিমবাংলা, সবচেয়ে আগে ছিল, স্বাধীনতার পর সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা, ইভেন পশ্চিমবাংলা ভাগ হওয়ার পর 73, 74, 75, 76 সংখ্যাতত্ত্বের সব ব্যাপারে একদম তলার দিকে চলে গেল। সেইটাকে আবার ক্রমশ তুলতে তুলতে দারিদ্র্য সীমা, ফুড কনজাম্পশন, ইকোনমি, এই সব ব্যাপারে আবার এগিয়ে নিয়ে চলে যেতে পারলো। সেটা কেন গেল? নট ফর দি কমিউনিস্ট অ্যালোন, আর নট ফর দি পলিটিশিয়ানস অ্যালোন, বাট ফর দ্য পিপল অফ বেঙ্গল। সেই পিপল মনে করতে পারছিলেন যে তিনি ভোট যখন হবে তার কথাটা স্ট্রেট বলতে পারবেন, সেটা বামফ্রন্টের পক্ষে গেলেও পারবেন, বামফ্রন্টের বিরুদ্ধে গেলেও পারবেন। সম্ভবত আপনি হুগলি জেলার অধিবাসী, আরো অনেক জায়গা পাবেন, আপনি হুগলিতেও পাবেন। পঞ্চায়েতের নির্বাচন 8-8, সিপিএম 8, অন্য 8, বামফ্রন্ট মধ্য গগনে ড্র, টসে জিতলো কংগ্রেস অথবা তৃণমূল, চালিয়ে গেল 5 বছর, কোনো অসুবিধা হয়নি। সম্ভবত চাপদানি মিউনিসিপ্যালিটি এইরকম একটা কিছু কারবার, বোধ হয় 8-8 না 9-9 কিছু একটা, চালিয়ে গেল। ফলে মানুষ জানতো তার হয়ে কাজ করবে যেমন বামপন্থীরা, তার স্বার্থ দেখবে যেমন বামপন্থীরা, তেমন বামপন্থীরা এটা অ্যাফোর্ড করতে পারে, আমি অ্যালাউ শব্দটা বললাম না, অ্যাফোর্ড করতে পারে যে তোমার যদি কোনো ভিন্ন কথা থাকে, বিরক্তি থাকে, দ্বিমত থাকে, এমনকি রাজনীতির ক্ষেত্রেও তুমি সে করতে পারবে। ডেমোক্রেসি। আজকে যেটা হয়েছে সেটা হলো বাম যত দুর্বল হয়েছে তত নারী নিরাপত্তা বিপন্ন হয়েছে। উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই। স্কুল কলেজ 12টা বেজে গেছে, লেখাপড়ার হাল খুব খারাপ, সরকার পোষিত স্কুল বন্ধ হচ্ছে, প্রাইভেট শিক্ষাটাকে চলে যাচ্ছে যার পয়সা আছে তার জন্য। স্কুলের মাস্টারমশাই লেখাপড়া করেছে, সব কিছুর পর চাকরি পাবার বছরে বছরে ব্যবস্থা নেই, বরং চাকরি চলে যাবার লিস্ট বেরোতে পারে, এইরকম একটা অবস্থানে চলছে পশ্চিমবাংলা। বা এইরকম পার ক্যাপিটা দেখুন আর যেভাবেই দেখুন, 47 অনওয়ার্ড পশ্চিমবাংলায় বাড়তে বাড়তে 1,92,000 কোটি টাকার ঋণ, যেটা সমতুল ছিল অন্য রাজ্যগুলোর সঙ্গে, তার মধ্যে বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ কম, সেটা বাড়তে বাড়তে প্রায় 8 লক্ষ কোটি দিকে পৌঁছচ্ছে। এখন পার ক্যাপিটা 80,000 টাকা শুধু স্টেট গভর্নমেন্টের লোন, এই বার্ডেনটা মানুষের ঘাড়ে, বিপন্ন মানুষ হচ্ছে। ফলে বামপন্থীরা দুর্বল কিংবা শূন্য কিংবা অন্য কিছু, তাতে যেই খুশি হন না কেন, বিপন্ন কিন্তু মানুষ, কাজটা আমাদের কঠিন করতে হবে। বিজেপি না তৃণমূল, কে গ্রেটার এনিমি সিপিএম এর জন্য? জঙ্গলের বাঘ না নদীর কুমির, কে গ্রেটার এনিমি? আপনারাই বলবেন। মানুষের বেঁচে থাকাটা যদি মূল লক্ষ্য হয়, তাহলে মানুষের ভবিষ্যৎটাকে যারা ধ্বংস করে দিচ্ছে, দিল্লিতে থেকেই হোক আর রাজ্যে থেকেই হোক, দুজনই আবার এনিমি। এসআইআর কি হলো ভালো করে দেখুন তো আপনি। নোটিশ ফটিশ গেল, মাইক্রো অবজারভার আর এদিকে কি বলে ইয়ারও ইত্যাদি ইত্যাদি করলেন, করে ঠোরে একটা যে অবস্থা এসে দাঁড়ালো, তাতে যত লক্ষ লোক নট পাসড হয়েছিল, উনি গিয়ে হাজির হলেন এবং সরকার তার দায়িত্ব ঠিক মতো পালন করলো না। নির্বাচন কমিশন তো ছেড়ে দিন অপদার্থ, কোর্ট বলে দিল যে ট্রাস্ট ডেফিসিট বিটুইন দিস টু, এবং তার রেজাল্ট হয়ে গেল জুডিশিয়ারি। লাভের মধ্যে 60 লক্ষ লোক
আন্ডার অ্যাডজুডিকেশন। কি বিপদ বুঝতে পারছেন? আসামের মতন মুখ্যমন্ত্রী গিয়ে জুডিশিয়ারিকে ইনভাইট করে ফেললেন, না কি করলেন? কেন করলেন? আপনার অফিসাররা সহ যেভাবে বানান ঠানানগুলোকে ঠিক করতে বাধ্য করেনি কেন? করাবার মতন কি ব্যবস্থা হতে পারে? 8-10 যাতে করলে আপনি কেন করাতে পারবেন না? পশ্চিমবাংলা কেন এরকমটা হয়ে গেল? এবং তারপরে এখন দেখতে পাচ্ছেন বোধ হয় যত এই যে আন্ডার, সবচেয়ে কম যাদের নো ম্যাপিং, সবচেয়ে বেশি তাদের আন্ডার অ্যাডজুডিকেশন। আর এই বিবেচনাধীন অবস্থা রেখে ভোট হয় কোনোদিন? বলতে হবে তো যে হয় ভোটার না হলে ডিলিটেড, দুটো একটা বলতে হবে তো। হয় ভোটার না হলে ডিলিটেড। আমি ভোটারও না, আমি ডিলিটেডও না, আমি বিবেচনাধীন। তো তোমার বিবেচনা নিয়ে কে চলবে? ঝুলিয়ে রাখে। এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এসআইআরকে কেন্দ্র করে আরএসএস এর এজেন্ডায় বিজেপির কথায় নির্বাচন কমিশন আর তৃণমূলের মতন করে আইপ্যাক সর্বনাশ করে দিয়েছে। মাই লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের আপনি একজন সিপিআইএম নেতা, ক্ষমতায় থাকা সময়টা, একটু কর্মী বললে আমার খারাপ লাগবে না। ক্ষমতায় থাকা অবস্থায় দীর্ঘদিন কাজ করেছেন পার্টির সাথে, বিরোধী থাকার সময় দীর্ঘদিন কাজ করেছেন, আবার একটা চরম ক্রাইসিসের মুহূর্তে কাজ করছেন। আমি যদি আপনাকে ভেরি পার্সোনালি জিজ্ঞেস করি যে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা বাঙালির জন্য আপনি ব্যক্তিগতভাবে কি কন্ট্রিবিউট করে যেতে চান? বাংলার সমাজ জীবন শান্তি চায়, স্থিতি চায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতা চায়, স্বপ্ন দেখতে চায়। সকল দেশের রানী সেটা নাই বললাম, স্বপ্ন দেখতে চায় বাংলাটা নিজের পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়াবে, নীতি, যুক্তি, বিবেচনা, ভবিষ্যৎ তার বিবেচনায়। এখানকার মানুষ গরিব মানুষ, সেই গরিব মানুষগুলোর পাশে থাকতে পারাটাই আমার কাজ জীবনের শেষ দিন পর্যন্ত। নেতা টেতা বড় কথা না, মানুষের লোক। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের প্রয়োজনে যেন তার ভরসার কেন্দ্র হিসেবে থাকতে পারি, অথবা তাকে যেন ভরসা করতে পারি বা যেন পারস্পরিক ভরসা করতে পারি। এবং সেই অনুযায়ী এ টিম হুইচ উইল লিড বেঙ্গল টু দি ফোর, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় না যে একটা এপিসোডে বা একটা পডকাস্টে আপনার সাথে আলোচনা শেষ হওয়াটা সম্ভব ছিল। সময়ের খাতিরে শেষ করতে হচ্ছে, নাহলে অনেক কথা বাকি রয়ে গেল। ডেফিনেটলি আপনাকে বললে আপনি আবার সময় দেবেন, তবে আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।